এবং আজকে আমরা দেখব এই কর্মী সংস্থানের কাজটা করার জন্য আমরা বেসিক্যালি কি কি করে থাকি। সো কর্মী সংস্থান যে কোনো একটা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে আমরা সবাই সবসময় চিন্তা করে থাকি একটা প্রতিষ্ঠান হিসেবে। যখন আমরা অ্যাকাউন্টিং করে থাকি তখন কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানকে একটা এন্টিটি হিসেবে চিন্তা করি, রাইট? সো যখন আমরা একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছি, সেই প্রতিষ্ঠানের হয়ে কাজ করার সময় আমাদের অনেক লোকবলের প্রয়োজন হয়। কেন লোকবল প্রয়োজন হয়? বিকজ আমরা যখন একদম শুরুতে ম্যানেজমেন্টের কিংবা আমরা যখন বিজনেসের মূল 4টা উপকরণ পড়ছিলাম, সেই মূল 4টা উপকরণ পড়ার সময় আমরা পড়েছিলাম একটা উদাহরণ ছিল শ্রম, অর্থাৎ শ্রম শক্তি। আবার আমরা আরো পড়েছিলাম 6M। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমি বিগত ক্লাসে তোমাদেরকে ম্যানেজমেন্ট ক্লাসটাতে তোমাদেরকে 6M বুঝিয়েছিলাম, যেখানে বলেছিলাম আমার সাথে একটু মুখে মুখে বললেই কিন্তু তোমার কাজটা হয়ে যায়। এবং সেটা হচ্ছে ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট। যদি তোমার সেটা মনে পড়ে থাকে তাহলে কিন্তু সেই ম্যান যেই উপকরণটা, সেই ম্যান উপকরণটাই কিন্তু আমার কর্মী সংস্থানের মেইন অবজেক্টিভ। আচ্ছা, কেন বলছি? আচ্ছা, যখন আমরা কর্মী সংস্থানের কথা বলছি, যারা এখন পর্যন্ত এসে জয়েন করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে একটা অনেক বড় হাই। আর আমাকে একটু লিখে পাঠিয়ে দাও তুমি কোন কলেজ থেকে আমাদের সাথে এসে জয়েন করেছো, আর ভিডিওটা তাদের সাথে শেয়ার করো যারা এখন পর্যন্ত, তোমার বন্ধু কিন্তু এখন পর্যন্ত এসে ক্লাসটাতে জয়েন করতে পারেনি। তো কথা বলছিলাম বিগত ক্লাস নিয়ে। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম 6M। সেই 6M এ তোমরা আমার সাথে বলে বলে মুখস্থ করে ফেলছো যে ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট। এই 6টা উপকরণ দিয়ে আমরা ব্যবস্থাপনাটাকে চিনতে পারি। বিকজ যে কোনো একটা প্রতিষ্ঠান রান করতে গেলে তোমাকে এই 6টা উপকরণের সম্মিলন ঘটাতে হয়। আচ্ছা, তো সেই 6টা M অর্থাৎ 6M এর মধ্যে একটা ছিল ম্যান। ম্যান হচ্ছে আমার যে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো কাজ করতে যাও না কেন তোমাকে লোকবল নিয়ে কাজ করতে হবে। সবসময় আমরা বলে থাকি ম্যানেজ করতে হয়। কাদেরকে ম্যানেজ করতে হয়? ম্যানেজ করতে হয় মানুষদেরকে, মেনকে, ঠিক আছে? তো সেই মানুষদেরকে নিয়ে কাজ করার সময় আমাদেরকে কি করতে হয়, একদম শুরুতে যখন একদম 20 সাইজে একটা প্রতিষ্ঠান থাকে, একদম বাচ্চা সাইজে থাকে, সেই বাচ্চা সাইজের ওই প্রতিষ্ঠানটাকে বিভিন্ন দিকে এটাকে এক্সপ্যান্ড করার জন্য আমাদের বিভিন্ন ধরনের লোকবলের প্রয়োজন হয়। এবং এই লোকদেরকে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানে ওরা এখন পর্যন্ত আমাদের সাথে নেই, ওরা জানেন আমরা কি নিয়ে কাজ করি, সো আমাদেরকে কি করতে হয়, ওদেরকে খুঁজে বের করতে হয়। এই খুঁজে বের করার কাজটা হচ্ছে কর্মী সংস্থান করা। অর্থাৎ কর্মী সংস্থান, তোমাকে যদি কখনো 2 নম্বর প্রশ্নের জন্য জিজ্ঞেস করা হয় যে কর্মী সংস্থান বলতে তুমি কি বোঝো, জাস্ট ইনস্ট্যান্ট তোমাকে বললো কর্মী সংস্থান বলতে তুমি কি বোঝো, তখন কিন্তু তোমাকে খুব ট্যাক্টফুলি একটা অ্যান্সার করতে হবে। অ্যান্সারটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সমমনা লোকবল সংগ্রহ করা, এবং এটাই হচ্ছে কর্মী সংস্থান। আচ্ছা, যারা এখন পর্যন্ত আমাদের সাথে জয়েন করেছো তারা কারা, তাদেরকে একটু দেখে নিই। আমরা একটু কমেন্ট সেকশনটা পড়ে আসছি। আচ্ছা, আমাদের সাথে কমেন্ট সেকশনে এসে জয়েন করেছো রাসেল, জয়েন করেছো রুনা। রুনা পড়ছো সাভার ইউনিভার্সিটিতে। আরো আছো রয়, হিসামুল হাসান। আরো জয়েন করেছো আমান নূর, ইকবাল আসিফ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বিএ শাহিন থেকে জয়েন করেছো কাউসার আহমেদ। ভিকারনেসা থেকে আমাদের সাথে স্টুডেন্ট জয়েন করেছে। আচ্ছা, ইমতিয়াজও জয়েন করেছে, ইমতিয়াজ খান। ওবায়দুর জয়েন করেছো, অচেনা পথিক। আর ফারিদ আহমেদ, মেহেদি। থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমরা তো তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মনে করে ট্যাগ করে দিও, বিকজ আমরা যদি আমাদের ক্লাসের মাঝামাঝি চলে যাই তখন যদি ওরা এসে জয়েন করে অনেক সময় একটু ধরতে পড়াটা সমস্যা হয়, তাই না? সো আমরা এখনই আমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে এটা দেখার একটা সুযোগ করে দিব। সো এখন আমরা জানবো যে এই যে কর্মী সংস্থান নিয়ে কথা বলছিলাম, যে আমার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সমমনা লোকবল সংগ্রহ করা, এই একটা ছোট্ট লাইনের মধ্যে পুরো কর্মী সংস্থানটাকে বুঝিয়ে দেওয়া যায়। কেন? বিকজ তুমি যখন একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী সংস্থান করছো, সব সময় এই প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্যটা, অর্থাৎ প্রতিষ্ঠানের একটা মূল লক্ষ্য থাকে, সেই লক্ষ্য যাতে অর্জিত হয়, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা সমমনার অর্থাৎ তোমার একই মেন্টালিটির সবগুলো কর্মী আমাদেরকে নিতে হবে। কেন আমরা এটা করি? বিকজ তুমি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করছো, তোমার কর্মী যদি তোমার চেতনায় বিশ্বাসী না হয়, তোমার প্রতিষ্ঠানের লক্ষ্যে যদি তার বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু সে মনোযোগ দিয়ে তোমার কাজটাকে করতে পারবে না। এই কারণে আমরা কর্মী সংস্থানের সময় সবসময় এটাকে বলে থাকি যে আমার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনটা আমার মূল লক্ষ্য। অর্থাৎ কর্মী সংস্থানের মূল লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন। আচ্ছা, এখন বলছি এই কর্মী সংস্থানটা তুমি করে ফেললে, কর্মী সংস্থানটাকে বলা হয় এটা একটা অবিরাম প্রক্রিয়া। বলা হয় কর্মী সংস্থান একটা অবিরাম প্রক্রিয়া। কেন কর্মী সংস্থানকে অবিরাম প্রক্রিয়া বলা হয়?
এটা একটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সবার মাথায় আসে, সেটা হচ্ছে কেন কর্মী সংস্থান একটা অবিরাম প্রক্রিয়া। কর্মী সংস্থান অবিরাম প্রক্রিয়া এই জন্য যে তুমি যখন একদম শুরুতে কি করছো, তুমি কর্মী সংগ্রহ করছো, তুমি কর্মী সংগ্রহের মাধ্যমে কর্মী সংস্থান শুরু করছো। পরবর্তীতে কর্মী সংগ্রহ করার পর তুমি কর্মী নির্বাচন করছো, অর্থাৎ তুমি পিক করছো, তুমি সিলেক্ট করছো, তুমি কাকে কাকে তোমার প্রতিষ্ঠানে নিচ্ছ। এরপর কর্মী নির্বাচন করার পর এই যেসব কর্মীদেরকে তুমি নিলে ওরা তো তোমার প্রতিষ্ঠানের আগে কখনো কাজ করেনি, তাহলে ওদেরকে তোমার কাজ শেখাতে হবে, তাই না? কাজ শেখানো হচ্ছে প্রশিক্ষণ দেয়া। সো তুমি তাদেরকে প্রশিক্ষণ দিলে, প্রশিক্ষণ দেওয়ার পর একটা সময় তারা কাজ করতে করতে অনেক সময় বোর হয়ে যায় না, একঘেয়েমি চলে আসে। তো সেই একঘেয়েমিটা দূর করার জন্য আমি তাদেরকে প্রেরণা বা মোটিভেশন দিব, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা অবসর গ্রহণ করবে। আচ্ছা, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে কর্মী সংস্থানের সর্বশেষ ধাপ। কর্মী সংস্থানের সর্বশেষ ধাপ হচ্ছে অবসর গ্রহণ করা। এটা একটা বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ। সো কর্মী সংস্থানের সর্বশেষ ধাপ সেটা হচ্ছে অবসর গ্রহণ। এটাও কিন্তু আমরা কেবলমাত্র কর্মী সংস্থান কেন অবিরাম প্রক্রিয়া এটা পড়ার সাথে সাথে জেনে যাচ্ছি। সো এই ইনফরমেশনটা তুমি কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুকে জানিয়ে দিতে ভুলো না। আচ্ছা, সো পড়ছিলাম কেন অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া কারণ এই যে একটা মানুষ সংগ্রহ করছো, একটা মানুষ এসে তোমার নির্বাচনের মাধ্যমে তোমার প্রতিষ্ঠানের সাথে এসে জয়েন করছে, তাই না? আমরা লিখেছিলাম 10 মিনিট স্কুলের একটা ছোট্ট করে মেনুতে যে জয়েন। সো সেই জয়েন করার পর যতদিন পর্যন্ত সে আমাদের সাথে কাজ করছে, যতদিন পর্যন্ত সে অবসর না গ্রহণ করছে, ততদিন পর্যন্ত কিন্তু সে আমার প্রতিষ্ঠানের কর্মী, এবং তার সব ধরনের দেখভাল করার দায়িত্ব আমার। এই দেখভাল করার কাজটা কে করে? দেখভাল করার কাজটা করে থাকে HR ডিপার্টমেন্ট। HR, ঠিক আছে? HR আমরা শর্ট ফর্মে বলি, HRটা আসলে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও বলা হয়। এই HR শর্ট ফর্ম। HR ইউজুয়ালি কর্মী সংস্থানের কাজ করে, এবং তারা কিন্তু কেবলমাত্র কর্মী সংগ্রহ করে থাকে না, তারা কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মী অবসর গ্রহণ পর্যন্ত, এই অবসর গ্রহণের সাথে সাথে তাকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয়। যেমন তাকে পেনশনের টাকা দেওয়া হয় যদি সরকারি কাজ করে থাকে, আবার তাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হয়, আবার তাকে গ্র্যাচুইটি দেওয়া হয়। গ্র্যাচুইটি হচ্ছে যখন তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সে ফর এক্সাম্পল তুমি 30 বছর ওই কোম্পানিতে কাজ করেছো, সো প্রত্যেক 30 বছরের জন্য তোমাকে নির্দিষ্ট পার্সেন্টেজে তোমার স্যালারির ওপর গ্র্যাচুইটি দেওয়া হবে। এটা একটা ফান্ড, ওই ফান্ডে তোমার নামে কিছু টাকা জমা করা হয়। সো এই যে অবসর গ্রহণ পর্যন্ত এত বড় একটা জার্নি, একটা মানুষ একটা পজিশনে ঢোকার পর এত বড় একটা জার্নি পার করে ফেলে। এই যে 30-40 বছরের কর্মজীবন, এই কর্মজীবনের সম্পূর্ণ দায় দায়িত্বটা বহন করে হিউম্যান রিসোর্স, ঠিক আছে? সো এখন যেহেতু আমরা পড়ে ফেললাম যে কেন কর্মী সংস্থানকে অবিরাম প্রক্রিয়া বলা হয়, সো এখন আমরা একটু মুভ অন করি। আর এর আগে একটু দেখে নিই কমেন্ট সেকশনে কারা কারা আছে। আচ্ছা, আমাদেরকে হাই বলেছে আলমগীর। আর প্রতিষ্ঠানের সংজ্ঞা, আচ্ছা নুহাস বলেছে প্রতিষ্ঠানের সংজ্ঞাটা আরেকবার দিতে। আচ্ছা, প্রতিষ্ঠান বলতে আমি ব্যবসার প্রতিষ্ঠান বোঝাচ্ছি। ব্যবসার প্রতিষ্ঠান হচ্ছে যখন আমরা আমার মূলধন, আমার অর্থ, আমার শ্রম এবং আমার সংগঠন, এই 4টি উপাদান নিয়ে যখন একটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাই, তখন আমরা সেটাকে বলে থাকি ব্যবসার প্রতিষ্ঠান। আর সেই ব্যবসার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সমমনার লোকবল সংগ্রহ করার কাজটাকে আমরা বলে থাকি কর্মী সংস্থান। আচ্ছা, এরপর আমাদেরকে হাই বলেছো নিশাদ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু। মেহজাবিন বলেছো হ্যালো হ্যালো। আচ্ছা, আরো আছো হৃদয়, আর ইমারাত কবির এসেছো মাইলস্টোন থেকে, হিমান্ত জয়েন করেছো, আরো আছো নজরুল আছো, নজরুল ইসলাম, আবু তাহের আছো। থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদেরকে জয়েন করার জন্য। আর তুমি যদি আজকে ক্লাস থেকে কিছু শিখে থাকতে পারো সেটা অবশ্যই নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ফ্রেন্ডসদেরকে নিয়ে ক্লাসটা করো, তাহলে দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি আজকে যা যা শিখছো তোমার বন্ধু তোমার সাথে সাথে ঠিক তাই শিখে ফেলবে, এবং তোমাদের দুজনের প্রিপারেশনটা ভালো হওয়ার ফলে এইচএসসির রেজাল্টটাও সেম হবে, এবং দেখবা দুজনকেই খুব আনন্দিত হবে আমরা রেজাল্ট পেতে দেখবো। সো চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিক আজকে দেখবো ঠিক কিসের মাধ্যমে আমরা আমাদের কর্মী সংস্থানটাকে শুরু করি। এই যে বললাম একটা অবিরাম প্রক্রিয়া, এই যে বললাম কর্মী সংস্থান, কিসের মাধ্যমে কর্মী সংস্থানটাকে আমরা শুরু করি? সো কর্মী সংস্থানটা আমরা শুরু করি যেটার মাধ্যমে, সেটা হচ্ছে চাহিদা নিরূপণ করা। আচ্ছা, এটা কিন্তু তোমার ধাপের মধ্যে পড়ছে না। চাহিদা নিরূপণটা হচ্ছে একটা কাজ, যে কাজ করার মাধ্যমে তুমি বুঝতে পারো যে তোমার প্রতিষ্ঠানে ঠিক কত পরিমাণে কর্মী দরকার।
আচ্ছা, এখন এটা বলতে কি এটা কেন করি। দেখো, তোমার একটা প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাই না? সব কাজ কি একটা ডিপার্টমেন্ট করবে না। যেমন তোমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কি করবে, তোমার রিপোর্টিং এর কাজ করবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কি করবে, তোমার কস্টিং মেথড কি হবে এটা সে ডিসাইড করে দেবে। আবার সরি, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, তোমার প্রয়োজন হচ্ছে ডেটের। সো এই পার্টটা নিয়ে কে কাজ করবে, অ্যাকাউন্টিং? নো, এই পার্টটা নিয়ে কাজ করবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আবার তোমার এখানে লোকবল দরকার, সো তোমার লোকজন নিয়ে কাজ করবে কে, লোকজন নিয়ে কাজ করবে এইচআর ডিপার্টমেন্ট। এটাকে ম্যানেজমেন্টও লিখতে পারতাম। সো এরপর আমি যে প্রোডাক্টটা সেল করছি অথবা আমি যে সার্ভিসটা দিচ্ছি, সেই সার্ভিসটা সম্পর্কে মানুষজনকে জানাতে হবে। সো এই মানুষজনকে জানানোর কাজটা করে থাকবে যে ডিপার্টমেন্ট, সে হচ্ছে মার্কেটিং। সো আমি একটু শর্টকাটে লিখছি, আমার মনে হচ্ছে বুঝতে সমস্যা হবে না, বিকজ আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, সো যেহেতু আমার একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ছোট 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 ডিপার্টমেন্ট থাকবে, রাইট? সো এই ছোট ছোট ডিপার্টমেন্টগুলোতে আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকের প্রয়োজন হয়। তো ওরা কি করে, যখন দেখে সবগুলা ডিপার্টমেন্টে মোর অর লেস দুইজন, একজন, দুইজন, এদের অনেকগুলো মানুষের প্রয়োজন, তখন ওরা একসাথে কর্মী সংস্থানের কাজটা করে থাকে। অর্থাৎ অ্যাট এ টাইম এই প্রতিষ্ঠানে সবগুলো ডিপার্টমেন্টের জন্য আমি কর্মী সংস্থান করব। এটা কেন করা হয়? এটা করা হয় বেসিক্যালি যে রিজনটাতে, সেটা হচ্ছে কস্ট। কারণ তুমি যখন কর্মী সংস্থান করছো, তোমাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে হয়, তাই না? তোমাকে লিখিত পরীক্ষা নিতে হয়, তোমাকে বিভিন্ন সময় মৌখিক পরীক্ষা নিতে হয়, যেটা খুব বেশি পরিচিত, আমরা যেটার ব্যাপারে সবচেয়ে বেশি শুনি, অর্থাৎ ভাইভা, অর্থাৎ ইন্টারভিউ। সো এই যে বললাম লিখিত কিংবা মৌখিক, এই পরীক্ষাগুলো নেওয়া, এবং এই পরীক্ষায় কিছু নির্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই নিয়োজিত থাকবেন। সেই ব্যক্তিবর্গকে আমার কিছু সম্মানই প্রদান করতে হবে। এইসব ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কস্ট, অর্থাৎ আমার অনেক বেশি খরচ হয়ে যায়। এই খরচটাকে মিনিমাইজ করার জন্য, অর্থাৎ একই সময় যদি আমি খরচটা ইনকার করি, একটা নির্দিষ্ট সময় যদি আমি খরচটা এই পরিমাণ ব্যয় করি, তাহলে কি হবে, আমার ওই নির্দিষ্ট এই যে কর্মী সংস্থান প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য অ্যাট এ টাইম হয়ে যাবে। কিন্তু আমি যদি অ্যাকাউন্টিং এর জন্য একবার নিই, এইচআর এর জন্য একবার নিই, মার্কেটিং এর জন্য একবার নিই, ফাইন্যান্সের জন্য একবার নিই, প্রত্যেকবার আমার এই খরচটা হতে থাকবে। এই জন্য ওরা কি করে, একই সময়ে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো লোক প্রয়োজন, ওরা একবারে সেটার কর্মী সংস্থান করে। অর্থাৎ শুরুতে আমাকে কি করতে হবে, আমাকে জানতে হবে কোন ডিপার্টমেন্টে কয়টা লোক প্রয়োজন। এটাকে আমরা বলি চাহিদা নিরূপণ, অর্থাৎ আমার ডিমান্ডটা জানা। অর্থাৎ কোথায় দুইজনের প্রয়োজন, কোথায় তিনজনের প্রয়োজন, কোথায় কোনো প্রয়োজন নাই। সো এরপর চলে আসছি আরেকবার আমাদের কমেন্ট সেকশনটাতে, দেখে নিই কারা আমাদের সাথে আছো এবং তাদের কোনো কোয়েরি আছে কিনা। আচ্ছা, রাফিয়া নিশাত বলছো আমার কমেন্ট পড়ো না আপু। এই যে আপু, তোমার কমেন্ট এখনই পড়ে ফেললাম। আচ্ছা, ইমতিয়াজ জিজ্ঞেস করেছো ছোটখাটো প্রতিষ্ঠানে কি এতগুলো ডিপার্টমেন্ট থাকে? আচ্ছা, একটা ছোট কথা বলে রাখি, আমরা যখন কিনা অ্যাকাউন্টিং করি, আমরা কিন্তু ধরে নিই যে আমরা একটা যৌথ মূলধনী প্রতিষ্ঠানের জন্য কাজ করছি। আদারওয়াইজ আমরা এক মালিকানা অংশীদারি নামগুলো মেনশন করে দিই, তাই না? সো আমরা যখন ম্যানেজমেন্টটা পড়ছি, আমরা ধরে নিচ্ছি আমরা একটা বড় প্রতিষ্ঠানের জন্য কাজ করছি। এটা করার রিজন হচ্ছে, ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য এই ধরনের ডিপার্টমেন্ট থাকে না। ছোট ছোট প্রতিষ্ঠানে যখন একজন মালিক হন কিংবা অংশীদার হন, ওরা নিজেদের মধ্যে কাজটাকে ভাগ করে নেন। কিন্তু আমরা যদি কেবলমাত্র ছোট পরিসরে ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে এটা যদি আমরা শিখে এখান থেকে যাই, তাহলে পরবর্তী জীবনে আমরা যখন বড় বড় প্রতিষ্ঠানে যাব, তখন আমরা খাপ খাওয়াতে পারবো না, তাই না? তখন আমাদের শেখার পরিমাণটা অনেক বেশি থাকবে, অনেক বেশি সময় ধরে প্রবেশনারি পিরিয়ডে থাকতে হবে। দেয়ারফর আমরা সবসময় চেষ্টা করি বড় বড় প্রতিষ্ঠানের এই যে অনেকগুলো ডিপার্টমেন্ট, এই অনেকগুলো ডিপার্টমেন্টের হয়ে শেখাটা শিখে যাওয়া। ঠিক আছে? সো আমরা ছোট ছোট প্রতিষ্ঠানে এখন পড়ছি না, আমরা বড় বড় প্রতিষ্ঠানেই পড়বো। ওকে ইমতিয়াজ, আমার মনে হয় তোমার এখন কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরো আছো, প্রেরণাটা বুঝি নাই বলেছে রাফিন। আচ্ছা রাফিন, প্রেরণা হচ্ছে মোটিভেশন। সো আমরা মোটিভেশনটা নিয়ে আমাদের 9টার ক্লাসে আরো ডিটেইলে বলবো, বাট যেহেতু তুমি প্রশ্নটা করে ফেললে, সো আমি একটু ছোট করে বলে দিই। প্রেরণা হচ্ছে যখন তুমি অনেকগুলো কর্মীকে তোমার প্রতিষ্ঠানে এনে জয়েন করাচ্ছ তোমার সাথে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে করতে ওরা না মোটিভেশন হারিয়ে ফেলে। ওরা কি করে, ওরা তখন বোর হয়ে যায়, ওরা তখন কাজ করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায়। সো তুমি কি করলা, তুমি তোমার কোম্পানিতে কিংবা তোমার অর্গানাইজেশনে বিকাল 3টার দিকে একটা কফি ব্রেক চালু করলা। এটা একটা নতুন প্র্যাকটিস তুমি করলা, যে তুমি বললা যে আমার প্রতিষ্ঠানে বিকাল 3টা থেকে কফি ব্রেক স্টার্ট হবে আপ টু 4 PM।
3টা থেকে 4টা পর্যন্ত কফি ব্রেক থাকবে। এই কফি ব্রেকে তুমি তোমার সব এমপ্লয়ীদের জন্য ফ্রি কফির ব্যবস্থা করবা। অনেক বড় একটা চেঞ্জ। সো তুমি সবার জন্য কফির ব্যবস্থা করবা, এবং যেই কর্মীটা ঘুমিয়ে যাচ্ছিল সে একদম চাঙ্গা হয়ে এখন থেকে আবার নতুন করে কাজ করা শুরু করবে নতুন উদ্যমে। এই যে তুমি উদ্যমটাকে বাড়িয়ে দিলে, এটাই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। ঠিক আছে, এরপর আমাদের সাথে আরো আছো আচ্ছা, আজ দিনটা আমার ভালো গেল, এটা বলেছে আবু তাহের। আচ্ছা আবু তাহের, তোমাদের কমেন্ট পড়ে আমার আজকে দিনটা ভালো যাচ্ছে। ঠিক আছে, আরো আছো কাউসার আহমেদ, বেশ বড় একটা কমেন্ট করেছে, আমি পড়ে ফেলি। যে আপু বিজনেস স্টাডির ভিডিওগুলো একটু কষ্ট করে প্লেলিস্টে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের প্লেলিস্ট কিন্তু হয়, আমাদের কিন্তু ওয়েবসাইটে প্লেলিস্টটা আপডেট করা হয়, কিন্তু যেটা হয় আমাদের যেহেতু অনেকগুলো সাবজেক্ট, সো যারা প্লেলিস্টটা আপডেট করার কাজটা করে থাকেন আমাদের সাথে, এখন যারা জয়েন করেছো 10 মিনিট স্কুলের কোর টিম মেম্বার্স, তাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের প্লেলিস্ট একটু ফাস্ট আপডেট করে দিলে আমাদের বন্ধুদের জন্য খুব সুবিধা হয়। সো প্লিজ এটা একটু টেক কেয়ার, মানে একটু কেয়ার নিলে ভালো হয়। আচ্ছা, প্রেরণাটা সম্পর্কে রাফিন আরেকবার জিজ্ঞেস করেছো। রাফিন, আমি একটু আগেই প্রেরণাটা বলে ফেলেছি, সো মেবি তোমার কমেন্টটা এর আগে করা হয়েছিল, তো আমার মনে হয় এখন আর কোনো কনফিউশন তোমার নেই। অলরাইট, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট টপিকে। আর যারা এখন পর্যন্ত কমেন্ট করোনি কিংবা কোনো কোয়েশ্চেন আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা করে ফেলো আমাকে। আর আমি যদি কমেন্টটা ভুলে মিস করে যাই, তুমি আমাকে সেম কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করো, তাহলেই হয়ে যাবে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের ক্লাসে। ওকে, আচ্ছা, কথা বলছিলাম কেন আমরা অ্যাট এ টাইম কর্মী সংস্থানটা করে থাকি। কেন করে থাকি? আমাদের খরচটাকে মিনিমাইজ করার জন্য। তো এখন আমরা সরাসরি চলে যাব কর্মী সংগ্রহ বলতে কি কি বোঝায়, কিভাবে আমরা কর্মী সংগ্রহ করে থাকি। অলরাইট, তাহলে চলে যাচ্ছি কর্মী সংগ্রহ পড়াতে। আর এখন পর্যন্ত যা যা বললাম তা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা মেনশন করে বলে দিও। আচ্ছা, চলে যাচ্ছি কর্মী সংগ্রহে। কর্মী সংগ্রহ, আচ্ছা, কর্মী সংগ্রহ বলতে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে, খুব সহজ ভাষায় বলি, বাইরে থেকে কর্মী ডেকে নিয়ে আসা। এটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষায়, সবচেয়ে সহজ বাংলায় যদি বলে থাকি সেটা হচ্ছে কর্মী সংগ্রহ বলতে বোঝায় বাইরে থেকে কর্মী ডেকে নিয়ে আসা। কিভাবে এটা করা হয় একটু বলি। সে ফর এক্সাম্পল, এটা তোমার প্রতিষ্ঠান, তোমার প্রতিষ্ঠানের ভেতরে গুটি কয়েক জনগোষ্ঠী তোমার সাথে কাজ করে, তোমার আরো কিছু কর্মী প্রয়োজন। এখন তোমার প্রতিষ্ঠানের বাইরে যারা আছে তারা তোমার প্রতিষ্ঠান সম্পর্কে জানে না, তো তোমার কি করতে হবে, তোমার নিজের প্রতিষ্ঠান সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমার প্রতিষ্ঠানে কিছু ভ্যাকেন্সি আছে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আমি লোক নিচ্ছি, তোমার মধ্যে যদি এই সংক্রান্ত কোয়ালিটি থাকে। যেমন আমি যখন 10 মিনিট স্কুলের জয়েন একটা মেনুতে ক্লিক করেছিলাম, তোমরা দেখেছিলে সেখানে 3টা অপশন ছিল, রাইট? একটা হচ্ছে তুমি কি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে চাও, তুমি কি ফাবলিহা আহসানের মতো হতে চাও, তুমি কি আইমান সাদিকের মতো হতে চাও, সাকিব বিন রাশিদের মতো হতে চাও, যারা কিনা লাইভ ক্লাসে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে পড়াবে, নাকি তুমি কোর টিমে কাজ করতে চাও। কোর টিমের কাজ হচ্ছে তুমি কি আমাদের প্লেলিস্ট আপডেট করতে চাও, তুমি কি আমাদের এই ওয়েবসাইটের পেছনে যত মেনটেনেন্সের কাজ করা হয় কিংবা যত মার্কেটিং এর কাজ করা হয়, প্রমোশনের কাজ করা হয়, তুমি কি সেখানে জয়েন করতে চাও, এই ধরনের কাজ শিখতে চাও কিংবা এই ধরনের কাজে আমাদেরকে হেল্প করতে চাও, নাকি তুমি আমাদের ব্লগ রাইটার হতে চাও। এই যে বললাম 3টা সেপারেট ক্রাইটেরিয়া, তুমি কোনটাতে ফিট করো ঠিক সেই পজিশনটাতে তোমাকে এই প্রতিষ্ঠানটা হায়ার করবে। সো এই যে বললাম একটা ভ্যাকেন্সি এই প্রতিষ্ঠানে আছে, এই ভ্যাকেন্সিটা সম্পর্কে কি করতে হবে, এই ভ্যাকেন্সিটা সম্পর্কে আমার এই যে বাইরের লোকগুলো, এই বাইরের লোকগুলোকে জানানোর জন্য ফার্স্ট অফ অল আমাকে একটা অ্যাডভার্টাইজ দিতে হবে। আচ্ছা, যেহেতু কথা বলছি কর্মী সংস্থান নিয়ে, আমার আর একটা ছোট্ট প্রশ্ন যেটা আমি মিস করে গেছি, প্রশ্নটা একটু নিয়ে নিই। আচ্ছা, মিনহাজ একটা প্রশ্ন করেছো, মিনহাজ বলেছো যে কর্মী ছাঁটাই কর্মী সংস্থানের মধ্যে পড়ে কিনা। খুব ভালো একটা কোশ্চেন করেছো মিনহাজ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই কর্মী ছাঁটাই কর্মী সংস্থানের মধ্যে পড়ে। কিভাবে সংস্থানের মধ্যে পড়ে? আমি তো কর্মী সংস্থান বলতে কখনো বলিনি যে আমি কেবলমাত্র কর্মী সংগ্রহ করব, আমি বলেছিলাম আমি কর্মী নির্বাচন করব। সো ওই যে বললাম কর্মী সংগ্রহের সময় যত বেশি পরিমাণে ইনপুট হয়, কর্মী নির্বাচনের সময় কিন্তু প্রতিষ্ঠানে মাত্র 3টা ভ্যাকেন্সি আছে। সো আমি 100 জনের মধ্যে থেকে 3 জনকে বাছাই করলাম, তাই না? এই যে বাকি 97 জনকে আমি নো বলে দিলাম, এই যে যাদেরকে নো বললাম অর্থাৎ কর্মী ছাঁটাই করলাম, এই কর্মী ছাঁটাইয়ের কাজটা ছিল আমার জন্য কর্মী সংস্থান। আবার আরো ফার্দার স্টেজে তুমি কোন একটা কর্মী নিয়োগ করে ফেললে,
নিয়োগ করার পর সেই কর্মীটা কোনো কারণে ভালো পারফর্ম করলো না, কিংবা সে তোমার প্রাতিষ্ঠানিক লক্ষ্যে বিশ্বাসী না, কিংবা সে কোনো কারণে খুব একটা মিসবিহেভ করলো, সে তোমার প্রতিষ্ঠানে যে কোড অফ কন্ডাক্ট এটা সে ব্রেক করলো, তুমি কি তাকে রাখবা? তুমি কি করবা? তুমি তাকে ছাঁটাই করে দিবা। এই ছাঁটাইয়ের কাজটাও কর্মী সংস্থান। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের ক্লাসে, যেখানে আমরা পড়ছিলাম যে আমাকে প্রতিষ্ঠান সম্পর্কে জানানোর জন্য এবং প্রতিষ্ঠানের ভ্যাকেন্সি সম্পর্কে আমার অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে তোমরা আমার প্রতিষ্ঠানে এসে জয়েন করো, এই জন্য আমাকে অ্যাডভার্টাইজ দিতে হবে। অ্যাডভার্টাইজটা হতে পারে আমি প্রিন্টেড মিডিয়া দিতে পারি। প্রিন্টেড মিডিয়া বলতে বোঝাচ্ছি আমার নিউজ পেপার। আচ্ছা, অথবা আমি দিতে পারি এটা আমার অনলাইন ফেসবুকে কোনো একটা ইভেন্টে, রাইট? আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছো ইমতিয়াজ। ইমতিয়াজের প্রশ্নটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কারা বানায়, তারা কি আমাদের প্রতিষ্ঠানের লোক কি না? একটা কথা বলেছিলাম মার্কেটিং ডিপার্টমেন্ট, রিমেম্বার? মার্কেটিং ডিপার্টমেন্টে প্রমোশন নামে একটা টিম থাকে। ওরা কি করে? ওরা কোম্পানিটাকে প্রমোট করে। প্রমোট করে বলতে বোঝায় ওরা এই কোম্পানিটাকে অন্যদের কাছে জানাতে সাহায্য করে। সো তোমার ইন হাউস প্রমোটিং থাকতে পারে, কিংবা তুমি যেমন বিভিন্ন অর্গানাইজেশন আছে লাইক গ্রে কমিউনিকেশনস, নাম শুনেছো বোধহয়। সো সেরকম গ্রে কমিউনিকেশন একটা গুগল করে নিলে দেখতে পারো ওরা কি করে, ওরা আমাদের জন্য অন্য কোম্পানির হয়ে, থার্ড পার্টি হয়ে ওরা অ্যাডভার্টাইজমেন্ট বানায়। সো এটা ছিল যারা প্রমোশন করে কিংবা অ্যাডভার্টাইজমেন্ট বানায়, এদেরকে আমরা বলে থাকি মার্কেটিং এজেন্সিস কিংবা কমিউনিকেশন এজেন্সিস। আর এটার একটা খুব উল্লেখযোগ্য এবং খুব রিনাউন্ড একটা এক্সাম্পল হচ্ছে গ্রে কমিউনিকেশনস। ঠিক আছে, সো তুমি একটু গুগল করে নিও, আর মনে হয় যে তোমার এটা সংক্রান্ত আর যা যা কোয়েশ্চেন এটাও তুমি জেনে যাবে। সো কথা বলছিলাম অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। এই অ্যাডভার্টাইজমেন্টটা বলছিলাম তুমি প্রিন্টেড মিডিয়ায় করতে পারো, কিংবা তুমি অনলাইনে করতে পারো। ইদানিং কিন্তু আমরা অনলাইনে অনেক সময় দেখি, তাই না, যে ভ্যাকেন্সি আছে, ওরা এখানে লোক নিচ্ছে, বিভিন্ন ধরনের কম্পিটিশনস এর মাধ্যমেও আমরা অনেক সময় লোক নেওয়ার কথা শুনে থাকি। সো এই যে বললাম অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে অনেক লোক তোমার প্রতিষ্ঠানে এসে জয়েন করার জন্য অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, এই যে বললাম অ্যাপ্লিকেশন করবে, সরি, এই অ্যাপ্লিকেশনের কাজটা হচ্ছে কর্মী সংগ্রহ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করবে। কিসের মাধ্যমে? তুমি তোমার প্রতিষ্ঠানে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবে। অ্যাপ্লিকেশনটা নিয়ে আসার কাজ অর্থাৎ ইনপুট দেওয়ার কাজ। ইনপুট দেওয়ার কাজটা হচ্ছে আমার কর্মী সংগ্রহ, এবং এই কর্মী সংগ্রহটা করা হয় দুটা উপায়ে। এই দুইটা উপায় হচ্ছে একটা অভ্যন্তরীণ, আরেকটা বাহ্যিক। ঠিক আছে, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণটা কি একটু বলি। অভ্যন্তরীণ হচ্ছে যখন আমার প্রতিষ্ঠানের ভেতরের যে লোক, এই লোকদের মধ্যে থেকে আমি কোনো একটা কর্মী সংস্থান করব। কিভাবে করব? এই ভেতরের লোকের মধ্যে থেকে কর্মী সংস্থান করা হয় যখন আমরা একই পদের লোককে অন্য পদে ট্রান্সফার করছি, যেমন পদোন্নতি করা। ওকে, সো পদোন্নতি কিংবা পদাবনতি কিংবা বদলি, এই তিন ভাবে আমরা কি করতে পারি? আমার প্রতিষ্ঠানের ভেতরে যারা কাজ করছে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। ইন্টারচেঞ্জ করে আমি কি করব? ইন্টারচেঞ্জ করে আমি নতুন একটা পদ সৃষ্টি করব। যেমন আমার প্রতিষ্ঠানে বিভিন্ন সময় কি হয়, প্রতিষ্ঠান লোকটা একটু মুছে ফেললাম। আমার প্রতিষ্ঠানে দুই ভাবে কর্মীরা কাজ করে, একটা হচ্ছে হরাইজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। হতে পারে এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা ফাইন্যান্স, এটা মার্কেটিং, এটা ম্যানেজমেন্ট কিংবা এইচআর। সো আমি যদি এদের মধ্যে পাশাপাশি কোনো ধরনের কোনো পদোন্নতি করি কিংবা পদ অবনতি করি কিংবা বদলি করি, তখন সেটাকে বলবো আমরা হরাইজন্টালি, যখন আমি কাউকে চেঞ্জ করছি। এটাও একটা কর্মী সংগ্রহ। আবার আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, সে ফর এক্সাম্পল যে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার অ্যান্ড ডিপার্টমেন্টের হেড। এই যে বললাম অনেকগুলো পদ একটার পর আরেকটা তুমি স্কেল আপ করে যাচ্ছ, এটাকে বলা হয় ভার্টিক্যালি, যখন আমি কারোর জন্য পদ সৃষ্টি করছি। এবং এই যে বললাম কর্মী সংগ্রহের একটা নতুন একটা সিস্টেম, এই কর্মী সংগ্রহের সিস্টেমটাতে যেটা করা হয়, কর্মী সংগ্রহের জন্য অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক এই দুটা ভাবে ফলো করা হয়। আর যেটা বলছিলাম হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এই দুটো ছিল অভ্যন্তরীণের দুটা উপায়। আর বাহ্যিক হচ্ছে যখন আমি আমার প্রতিষ্ঠানের বাইরের কোনো
থার্ড পার্টির মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের জন্য কিছু লোক নিয়োগ করব। আচ্ছা, সো এই অভ্যন্তরীণ যেটা বলছিলাম, অভ্যন্তরীণ যেই উপায়টা, অভ্যন্তরীণ উপায়ের মধ্যে আমরা অনেক সময় সুপারিশ গ্রহণ করি, সুপারিশ বা রিকমেন্ডেশন। আর যখন নাকি আমি বাহ্যিক নেই তখন আমি থার্ড পার্টিকে ইনভলভ করছি। এখন যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত জেনে গেলাম কর্মী সংগ্রহের জন্য কি কি করতে হয়, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। সো আরেকটু বলে রাখি যে অভ্যন্তরীণ আমরা কখন করি? অভ্যন্তরীণ করি যখন আমরা দেখি খুব ইম্পর্টেন্ট কোনো একটা পার্সন আমার অর্গানাইজেশনের সাথে যুক্ত করতে হবে, অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তাকে খুব ভালো মানে খুব এক্সপিরিয়েন্সড হতে হবে, তখন আমরা অভ্যন্তরীণ সুপারিশ গ্রহণ করি। কেন? বিকজ আমরা সুপারিশ নিতে চাই যারা তার সাথে এর আগে কাজ করেছে তাদের কাছ থেকে। বিকজ একটা আননোন একটা মানুষের উপর সিভির উপর ডিপেন্ড করে ভরসা করাটা খুব টাফ হয়ে যায়। কিন্তু যখন আমার কাজের দায় দায়িত্ব কিংবা কর্তৃত্ব কর্তব্য অনেক কম হবে, রেসপন্সিবিলিটি অনেক কম থাকবে, কিংবা তোমার কোনো যে কোনো ভুল তুমি যদি করে থাকো সেটাকে খুব ইজিলি রেকটিফাই করা সম্ভব, তোমার ডিসিশন মেকিং পাওয়ার যখন কম, তখন আমরা কি করি? আমরা বাহ্যিকভাবে অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে বিভিন্ন সময় কর্মী সংগ্রহ করে থাকি। সো এখন আমাকে তোমরা ছোট্ট একটা প্রশ্নের উত্তর করে ফেলো। সেই ছোট প্রশ্নটা আমি তোমাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি, জাস্ট আমাকে এ অর বি জাস্ট এভাবে অ্যান্সারটা করে ফেলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে ঝটপট প্রশ্নটার উত্তরটা আমাকে ঝটপট জাস্ট এ আর বি মেনশন করে দাও। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। সে ফর এক্সাম্পল তুমি 10 মিনিট স্কুলের আজকের খুব বড় একটা পজিশন আছে, 10 মিনিট স্কুলের জন্য তুমি সিইও সিলেক্ট করবে, আইমান সাদিককে সিলেক্ট করবে। আইমান সাদিক ভাইকে সিলেক্ট করার জন্য তুমি কোন মেথডটা ফলো করবে? আইমান সাদিক ভাইকে ফলো করার জন্য তুমি কি কারো সুপারিশ গ্রহণ করবে, নাকি তুমি থার্ড পার্টি ইনভলভ করবে? ছটপট আমাকে কমেন্ট সেকশনে একটু মেনশন করে বলে দাও যে সিইও নির্বাচনের জন্য তুমি কোন পদ্ধতিটা ফলো করবে। আমি কিন্তু তোমার কমেন্টের জন্য ওয়েট করছি। সো যারা এখন পর্যন্ত কমেন্ট করতে পারোনি তাদের জন্য খুবই দুঃখিত। আর আমার মনে হয় যে এই ছটপট প্রশ্নটার উত্তর করে দেওয়ার জন্য তুমি তোমার বন্ধুকে ভিডিওটা শেয়ার করে তাকে ওই ক্লাসটাতে নিয়ে আসার একটা সুযোগ করে দাও। আচ্ছা, চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে ফার্স্ট অ্যান্সার দিয়েছো রাফি। রাফি লিখেছো এ হবে। আচ্ছা, আমি রাইট অ্যান্সারটা পরে বলবো, দেখি কে কি বলে। রাফি বলেছো এ হবে, আর আজমি বলেছো এ হবে, শিহাব বলেছো এ, ইকবাল আসিফ বলেছো বি। ইকবাল আসিফ তুমি কেন বি বললে এটা কি একটু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে বলা যায়? আচ্ছা, দেবজিৎ বলেছো এ, আরও বলেছো রাসেল, রাসেল বলেছো আ। আচ্ছা, তোমার স্বরে আ দেখে আমি ধরে নিচ্ছি এটা এ হবে। ওকে, আবু তাহের বলেছো এ। থ্যাংক ইউ সো মাচ গাইস, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার এ, এবং তোমরা যেটা বুঝতে পেরেছো এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল তোমাদের প্রতি যে তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পেরেছো। সো এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু তুমি পেরে গেলে এটা। আর যারা বি লিখেছো তাদেরকে একটু বলে দেওয়ার প্রয়োজন যে যারা বলেছো যে বাহ্যিক ভাবে তুমি এটা নিবে, বাহ্যিক বাহ্যিক অর্থাৎ থার্ড পার্টি ইনভলভ করে নিবে, সেটা খুবই রিস্কি একটা কাজ। সি, তোমার সিইও তোমার প্রতিষ্ঠানের জন্য ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এর কাজ করবে। একটা ডিসিশন মেকিং হয়ে গেলে, কোন একটা লস হয়ে গেলে সেটাকে কিন্তু কোনোভাবে রেকটিফাই করা পসিবল হয় না, যেহেতু খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি। দ্যাটস ওয়াই খুব ইম্পর্টেন্ট একটা পার্সনকে যখন তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য নিবে, তখন তোমাকে সুপারিশ বা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে হয়। চলে যাচ্ছি তোমাদের জন্য পরবর্তী আরেকটা প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা এই সংক্রান্ত, এবং আশা করি যেহেতু তুমি এটা পেরেছো, সো মেবি তুমি পরের প্রশ্নটা খুব ঝটপট আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারো। পরের প্রশ্নটা করেছি ইন্টার্ন সংক্রান্ত। সো ইন্টার্ন বলতে কি বোঝায় এটা একটু আমার মনে হয় বলে দেওয়ার প্রয়োজন, যারা জানো না তাদেরকে বলে দিই। ইন্টার্ন হচ্ছে যখন তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করার জন্য, যখন তুমি যে কোনো প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য তাদেরকে জয়েন করো, হতে পারে সেটা ফ্রি হতে পারে, তুমি তারা তোমাকে কোনো ধরনের কোনো টাকা দিচ্ছে না, শিক্ষানবিশ যেটা আমরা বলে থাকি ইন্টার্নকে, শিক্ষানবিশ ভাতা দিচ্ছে না, কিংবা শিক্ষানবিশ ভাতা দিচ্ছে, উভয় ক্ষেত্রে আমরা কাজ শেখার জন্য একটা প্রতিষ্ঠানে যাই। সো তখন আমাদেরকে বলা হয় শিক্ষানবিশ অর্থাৎ ইন্টার্ন। সো সেই ইন্টার্ন নির্বাচনের জন্য কোন উৎস তুমি ফলো করবে সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে ঝটপট মেনশন করে দাও। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট সেকশনটাতে চলে যাই। ওকে, আচ্ছা, ফার্স্টে রাইট অ্যান্সার দিয়েছো ইমতিয়াজ খান।
ইমতিয়াজ খান, থ্যাংক ইউ সো মাচ। ইমতিয়াজ খান, তুমি আগেরটা আমাদেরকে বোধহয় ঠিক মতো দিতে পারোনি, এখনটা দিতে পেরেছো, এই জন্য তোমাকে কনগ্রেচুলেশনস যে তোমার এই সংক্রান্ত আর কোনো কনফিউশন নেই। আরো আছো রাফি, আরো আছো দেবজিৎ, সবাই বি বলেছো রাইট অ্যান্সার, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার ইজ বি। শফিকুল বলেছো বি, আরো বলেছো আবু জাফর বলেছো বি। আচ্ছা নুসরাত স্বর্ণা তুমি এ বলেছো। আপু দেখো, ইন্টার্নের ডিসিশন মেকিং কোনো পাওয়ার থাকে না, এই কারণে আমরা ইন্টার্নকে, যেহেতু সে কম গুরুত্বপূর্ণ, সো আমরা তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করব না। আমরা কি করব, আমরা থার্ড পার্টির মাধ্যমে কিংবা থার্ড পার্টি ছাড়াও আমরা যে কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করার মাধ্যমে বিভিন্নভাবে আমরা বাহ্যিক উৎস থেকে আমাদের ইন্টার্ন সংগ্রহ করে নিব। আচ্ছা অচেনা পথিক, প্রিন্স, দুর্জয়, কাউসার, নিশাত আর রিসামি, আকরাম সবাই বলেছো বি। সেতাউর রহমান বলেছো বি, থ্যাংক ইউ সো মাচ গাইস। সো তোমরা রাইট অ্যান্সার দিতে পেরেছো, জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। সো এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আজকে আমরা দেখব কর্মী নির্বাচন কিভাবে করতে হয় আর কর্মী নির্বাচন সংক্রান্ত আরো কিছু কথা। সো কর্মী নির্বাচন হচ্ছে কর্মী সংগ্রহের পরবর্তী ধাপ। কর্মী সংগ্রহের পর করা হয় কর্মী নির্বাচন। আচ্ছা, সো কর্মী নির্বাচনটা হচ্ছে যখন তোমার কোম্পানিতে অনেক মানুষ অ্যাপ্লিকেশন করলো, তাই না? এই অ্যাপ্লিকেশনের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, অনেক লোক অ্যাপ্লিকেশন করলো। কি করলো? আমার কোম্পানিতে মোট 100টা অ্যাপ্লিকেশন আসলো, আর আমার কোম্পানিতে ভ্যাকেন্সি ছিল, আচ্ছা ভ্যাকেন্সি ছিল 3 জনের, 3 ইংলিশ বাংলা মিলাই ফেলছি, সরি। সো আমার কোম্পানিতে ভ্যাকেন্সি ছিল 3 জনের। 3 জনের যদি আমি 3 জনকে নিয়ে নেই, তাহলে এই 3 জনকে বাদ দেওয়ার পর আমার এই 97 জনকে কি করতে হলো? 97 জনকে আমার নো বলে দিতে হলো। 97 জনকে বলতে হলো যে ভাই আমাদের এখন ফিল আপ হয়ে গেছে, সো আমার মনে হয় এই বছর আপনাদের সাথে কাজ করা হচ্ছে না, আমরা পরবর্তী যখনই আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো আমরা খুবই সম্মানিত বোধ করব। এই ছোট্ট মেসেজটার মানে হচ্ছে ইউ গট রিজেক্টেড। সো এই রিজেকশনের কথাটা তোমার 97 জনকে বলতে হচ্ছে, এবং এই জন্য আমরা এই যে কর্মী নির্বাচনের কাজটাকে আমরা বলে থাকি নেতিবাচক। এটাকে আমরা বলে থাকি নেতিবাচক। কেন নেতিবাচক? এটাকে আমরা নেতিবাচক বলে থাকি এই জন্য, যেহেতু কর্মী নির্বাচনের সময় তোমাকে এই যে 100 জন থেকে 3 জনকে মাত্র বেছে নিচ্ছ, 97 জনকে বাদ করে দিচ্ছ। আর ঠিক অপোজিট দিক থেকে ইতিবাচক বলা হয়, আচ্ছা ইতিবাচক বলা হয় কর্মী সংগ্রহের কাজটাকে। কেন? বিকজ তুমি চাও তোমার কোম্পানিতে যত বেশি সম্ভব তত বেশি অ্যাপ্লিকেশন জমা হোক, বিকজ তুমি চাও অনেকের মধ্যে থেকে বেস্ট যারা তাদেরকে খুঁজে বের করতে। সো তুমি চাও সবচেয়ে বেশি পরিমাণে লোক যারা তোমার কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে। আর নির্বাচনের সময় তুমি চাও যত কম সংখ্যক ভ্যাকেন্সি দরকার ঠিক তত সংখ্যক মানুষ যাতে আমার নিতে হয়, মিনিমাম। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে বলি নেতিবাচক, বিকজ তোমার ম্যাক্সিমাম পিপলকে নো বলে দিতে হয়। সো এটা ছিল আমার কর্মী নির্বাচন। কর্মী নির্বাচনের পর আমরা এখন দেখব কর্মী নিয়োগ। কর্মী নিয়োগ হচ্ছে যেই লোকগুলোকে তুমি কর্মী নির্বাচনের মাধ্যমে সিলেক্ট করলে, অর্থাৎ নির্বাচিত করলে, সেই সিলেক্টেড লোকগুলোকে তোমার এখন প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে। এই যে বললাম কর্মী নির্বাচনের পর। কর্মী নির্বাচন কখন করলে? যখন তুমি দেখলে যে আমার 10 মিনিট স্কুলের যে জয়েন একটা ছোট্ট মেনু ছিল, জয়েনের 3টে ক্যাটাগরিতে আমি আমার জন্য 25 জন লোক পেলাম 3টে ক্যাটাগরির জন্য। সো আমি এখন সিলেক্ট করলাম আমি 3টে ক্যাটাগরিতে মোট 6 জনকে নিব, 2 জন করে। ঠিক আছে, সো এই যে 6 জনকে নিব, 6 জনকে নেওয়ার ফলে কি হলো? আমার বাকিদেরকে নো বলে দিতে হলো 19 জনকে। এরপর কি করলাম? এই 6 জনকে আমি এখন বললাম যে ঠিক আছে তুমি এখন থেকে 10 মিনিট স্কুলের সাথে কাজ করবে, তুমি এখন থেকে 10 মিনিট স্কুলের সদস্য। এই যে তাকে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিলাম, এই ছোট্ট অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তার কর্মী নিয়োগ। এখন তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই ছোট প্রশ্নের উত্তরটা আমাকে একটু ঝটপট, আমার মনে হয় ছোট প্রশ্নটা উত্তর করতে তোমার খুব বেশি কষ্ট হবে না। আর আপু তো আছেই, যদি কোনো প্রবলেম হয় আমি ফার্দার তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। সো আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কর্মী নিয়োগ সংক্রান্ত আইনি দলিল নিম্নের কোনটি? আমি তোমাকে অপশন দিয়ে দিয়েছি, আমার মনে হয় এটা থেকে তোমার অ্যান্সার করতে খুব একটা কষ্ট হবে না, বিকজ আমি তোমাকে বুঝিয়েও দিচ্ছি কর্মী নিয়োগটা বলতে কি বোঝায়।
কর্মী নিয়োগ হচ্ছে কর্মী সংগ্রহ করার সময় তোমাকে অনেকে অ্যাপ্লিকেশন করেছিল, কর্মী নির্বাচনের সময় তুমি অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছো। এখন তুমি যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করলে তাদেরকে তোমার প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছ, অর্থাৎ তাদেরকে প্রতিষ্ঠানের অর্থাৎ অর্গানাইজেশনের একটা মেম্বার করে নিচ্ছ। এই যে কর্মী নিয়োগ করলা, কর্মী নিয়োগের একটা আইনি দলিল থাকে, যেই দলিলে তোমার কোড অফ কন্ডাক্ট, তোমার প্রতিষ্ঠানের যা যা তার দায় দায়িত্ব সবকিছু বলা থাকে। এই যে দলিলটা, এই দলিলটা পাওয়ার পরবর্তীতে তাকে একটা মেম্বার হিসেবে গণ্য করা যায়, কিংবা এটার পূর্ববর্তী সময় পর্যন্ত সে কর্মী হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এই লেটারটা, অর্থাৎ এই যে তোমার ডিডটা, এই ডিডটাই তোমাকে তোমার প্রতিষ্ঠানের মেম্বার করতে হেল্প করবে। সো একটু বলে দাও ABC এর মধ্যে কোন অপশনটা রাইট, অর্থাৎ কর্মী নিয়োগের আইনি দলিল কোনটা। সো আমি এই ফাঁকে তোমাদের কমেন্ট সেকশনটা একটু দেখে নিই। ওকে, কমেন্ট সেকশনে আবু তাহির লিখছো বি, ইমতিয়াজ লিখছো বি, আর উৎস লিখেছো বি, মিনহাদুর রহমান লিখেছো বি। থ্যাংক ইউ সো মাচ গাইজ। রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার বি। আচ্ছা, আর যারা যারা বি বলেছো তাদের একটু নামটা বলে দিই। অচেনা পথিক বলেছো বি, আকরাম বলেছো বি, রাফি বলেছো বি, আরো বলেছো শাফিকুল ইসলাম বলেছো বি, আর কে কে, নিশাদ বলেছো বি, থ্যাংক ইউ সো মাচ নিশাদ। তারেক তানভীর বলেছো বি, রাফিন বলেছো বি, প্রিন্স বলেছো বি। আচ্ছা, আমাদের মধ্যে এ বলেছো সিফাত। সিফাত তুমি এ বলেছো মেমোরিয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, মেমোরিয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো সেপারেট অর্গানাইজেশনের মধ্যে হয়। যখন দুটো অর্গানাইজেশন একসাথে কাজ করতে যায়, ওদের মধ্যে কিছু কমন গ্রাউন্ড ক্রিয়েট করার জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ MOU সাইন করা হয়। আর যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা বলছি, তখন হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যখন ইন্ডিভিজুয়ালি কেউ এসে জয়েন করছে, তুমি যখন কাউকে কর্মী সংস্থানের মাধ্যমে নিয়োগ দিচ্ছ, ঠিক সেই লোকগুলোকে যখন তুমি তাদের প্রতিষ্ঠানের একটা মেম্বার হিসেবে স্বীকৃতি দাও, সেই স্বীকৃতির জন্য এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হয়। আমাদের সাথে আরো আছো সামিয়া বলেছো বি, ফয়সাল বলেছো বি, আরো বলেছো আহাদ বলেছো অ্যাপয়েন্টমেন্ট লেটার, হামজা বলেছো বি, আবু তাহির বলেছো বি। থ্যাংক ইউ সো মাচ গাইজ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমরা আজকে দেখবো কর্মী সংস্থান সংক্রান্ত আরো একটা ছোট্ট কোয়েশ্চেন। আচ্ছা, যেহেতু আমরা কর্মী সংগ্রহ এবং কর্মী সংস্থান পড়ছি, সো এই কর্মী নিয়োগ সংক্রান্ত এখন গভর্নমেন্টের কি কি কাজ, সেই গভর্নমেন্টের কাজ সংক্রান্ত একটা ছোট্ট প্রশ্ন দেখবো। আশা করব এটার অ্যান্সারটা আমাকে ঝটপট তোমরা কমেন্ট সেকশনে মেনশন করে বলে দিতে পারবে। সেই ছোট্ট প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ সরকারের, অর্থাৎ বাংলাদেশ সরকারের যখন আমরা BCS দিয়ে কেউ বাংলাদেশ সরকারের জয়েন করে কাজ করার জন্য, সেই বাংলাদেশ সরকারের নন ক্যাডার কিংবা ক্যাডার উভয় পদে নিয়োগ প্রদান করে কোন মন্ত্রণালয়? একটা নির্দিষ্ট মন্ত্রণালয় ক্যাডার কিংবা নন ক্যাডার পদে আমাদের লোক নিয়োগ করে। সো আমাকে একটু ঝটপট বলে দাও কমেন্ট সেকশনে ABCর মধ্যে ঠিক কোন মন্ত্রণালয় সরকারের হয়ে এই নিয়োগ প্রদানের কাজটা করে থাকে। সো আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। ওকে, সো কমেন্টের জন্য ওয়েট করছি। আচ্ছা, আর একটু ফাস্ট আমাদেরকে কমেন্টটা বলে দাও। এক্স্যাক্ট। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা আবার রিপিট করে দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের নন ক্যাডার পদে নিয়োগ প্রদান করেন সরকারের কোন মন্ত্রণালয়? সেই মন্ত্রণালয়ের নামটা আমি ABC তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি, ABC কোনটা হবে। আর এটা আমি তোমাদের দুটো বইয়েও পেয়েছি। আমার মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং যারা এখন পর্যন্ত এটা জানো না তাদের জন্য এটা জানার একটা অনেক বড় সুযোগ। সো আমি একটু কমেন্টের জন্য ওয়েট করছি। আচ্ছা, কমেন্টে আমাদেরকে ফার্স্টে রাইট অ্যান্সার দিয়েছো আহাদ বলেছো এ হবে, থ্যাংক ইউ। আর বি হামজা বলেছো এ হবে, আর মিনহাদুর বলেছো সি হবে। নো, মিনহাদুর PSC এই কাজটা করে না। আচ্ছা, এই কাজটা করে থাকে সংস্থাপন মন্ত্রণালয়। সো সংস্থাপন মন্ত্রণালয় অর্থাৎ এ হচ্ছে রাইট অ্যান্সার। নিশাদ বলেছে সি হবে। PSC যেটা করে, PSC ভাইবার নেওয়ার কাজ করে, কিন্তু নিয়োগদানের কাজটা করে থাকে সংস্থাপন মন্ত্রণালয়। এবং এই কনফিউশনটার জন্যই আসলে অপশনে সংস্থাপন এবং PSC দুটো অপশন দেওয়া হয়েছে। আর আরো আছো আমাদের সাথে, আহাদ বলেছো এ হবে, আকরাম বলেছো সি হবে। আহাদ
মিনহাদর তোমাদের একটু বলে দিই, এটার অ্যান্সারটা আসলে পিএসসি হবে না, এটার অ্যান্সারটা হবে সংস্থাপন মন্ত্রণালয়, বিকজ মন্ত্রণালয় হিসেবে কাজ করছে আমাদের সাথে সংস্থাপন, সো সংস্থাপন ইজ দ্য রাইট অ্যান্সার। আর সি হবে পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের নামটা অনেকে বলছো, আচ্ছা পাবলিক সার্ভিস কমিশনের নামটা যারা বলছো তারা এই জন্য বলছো বিকজ পাবলিক সার্ভিস কমিশন পাবলিকলি হিউম্যান রিসোর্সে কাজ করে, ওকে ফাইন। কিন্তু যখন নন ক্যাডার কিংবা ক্যাডার পদে কাউকে নিয়োগ প্রদান করতে হয়, এই যে একটা ছোট ওয়ার্ড, নিয়োগের কাজটা করে থাকে সংস্থাপন মন্ত্রণালয়। আচ্ছা যারা ভুল করছো মন খারাপ করার কোনো দরকার নাই, বিকজ এটা একটা প্রিটি কনফিউজিং একটা এমসিকিউ ছিল। যারা আজকে থেকে শিখতে পারলে রাইট অ্যান্সারটা, তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশনস, এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও যে তোমার একটা কনফিউশন ছিল, যেটা আজকে লাইভ ক্লাস করে তুমি ক্লিয়ার করতে পেরেছো। আর এখন চলে এসেছি আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকে আমরা আজকে দেখবো প্রশিক্ষণ। আচ্ছা প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে যখন আমি আমার কর্মীদেরকে, এই যে বললাম কর্মী সংগ্রহ করলে, কর্মী নির্বাচন করলে, এরপর কর্মী নিয়োগ করলে, কর্মী নিয়োগ করার পর যারা তোমার প্রতিষ্ঠানে নতুন এসছে তারা কিন্তু তোমার প্রতিষ্ঠানের কাজ কারবারের ধরন কোনো কিছুই জানে না, তাদেরকে আমার কি করতে হবে, তাদেরকে আমার কাজ শেখাতে হবে। এই কাজ শেখানোর কাজটা হচ্ছে প্রশিক্ষণ দেয়া। আচ্ছা প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত একটা ছোট কথা বলে রাখি, যে বাংলাদেশের লেবার ল অনুযায়ী প্রশিক্ষণের জন্য 3 মাস যদি তোমার ক্লারিক্যাল ওয়ার্ক হয়, অথবা 6 মাস যদি তোমার স্কিলড ওয়ার্ক হয়, 6 মাস পর্যন্ত প্রবেশনারি পিরিয়ড থাকে। আর যদি তোমার কোনো স্পেশালাইজড কোনো একটা জব সেক্টর হয়, তখন এই প্রবেশনারি পিরিয়ডটা বাড়ানো হয়। ঠিক আছে, এই 3 মাস কিংবা 6 মাস হচ্ছে প্রবেশনারি পিরিয়ড। এই প্রবেশনারি পিরিয়ডটাতে কি করা হয়, প্রবেশনারি পিরিয়ডটাতে তোমাকে কাজ শেখানোর কাজ করা, মানে কাজ শেখানো হয়, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ কেউ এই প্রবেশনারি পিরিয়ডটার জন্য তোমাকে চার্জ করে। কেন চার্জ করে? বিকজ ওরা মনে করে যে এই প্রবেশনারি পিরিয়ডটার মধ্যে তোমাকে যা যা শেখানো হচ্ছে, এরপর কোনো কারণে তুমি তোমার প্রতিষ্ঠান লিভ করতে পারো। অনেকে কি করে, কোনো একটা প্রতিষ্ঠান জয়েন করে, কাজ শেখে, দেন ছেড়ে দেয়। এই কারণে প্রবেশনারি পিরিয়ডটাতে কেউ তোমাকে স্যালারি দিবে, কেউ দিবে না, এটা তোমাকে বলা থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। সো এই যে বললাম প্রশিক্ষণের কথাটা, এই প্রশিক্ষণে তোমাকে দিয়ে কাজ শিখিয়ে নেওয়া হয়, আর এই প্রশিক্ষণের পর সরাসরি চলে আসে তোমার কত পরিমাণ টাকা তোমাকে দেওয়া হবে সেই সংক্রান্ত একটা নেগোসিয়েশন। কেন এটা করা হয়? এই নেগোসিয়েশন করা হয় যখন 6 মাসের প্রবেশনারি পিরিয়ডটা চলে যায়, অর্থাৎ তোমাকে বলা হয় পারিশ্রমিক বিষয়ক তোমার কি কি অভিমত রয়েছে। পারিশ্রমিক বিষয়ে তোমার কথাবার্তা যদিও ঠিক হয়ে যায় তোমার ইন্টারভিউর একদম ফার্স্ট ডে থেকে, কিন্তু এই পারিশ্রমিকটা দেওয়া শুরু হয় প্রবেশনারি পিরিয়ড শেষ হওয়ার পর। আচ্ছা এখন তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব এই কর্মী সংস্থান সংক্রান্ত এবং কর্মী সংস্থানের পারিশ্রমিক সংক্রান্ত। প্রশ্নটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে যখন নাকি পড়ছিলাম ম্যানেজমেন্ট, তখন আমরা পড়ছিলাম বিভিন্ন মনীষী সংক্রান্ত বিভিন্ন তথ্য। এই মনীষী সংক্রান্ত আরেকটা ছোট তথ্য যেটা আজকের এই কোয়েশ্চেনটার মধ্যে লুকিয়ে আছে, সেটা হচ্ছে কর্মহার কিংবা কার্যহার, অর্থাৎ কাজের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান। এটার কথা আমাদেরকে সর্বপ্রথম বলেছেন কে? অর্থাৎ কার্যভিত্তিক বা কর্মভিত্তিক হার প্রদান অর্থাৎ পারিশ্রমিক প্রদান, এটার প্রবর্তক কে? এটা আমরা ইভেন গত ক্লাসেও বলেছিলাম, যখন বলেছিলাম যে তার 4টা মতবাদ ছিল। মতবাদের মধ্যে একটা ছিল যে যখন তুমি একটা কাজ করছো, সেই কাজের জন্য তোমাকে কি করতে হবে, পারিশ্রমিক দিতে হবে, এবং পারিশ্রমিকের হারটা কিরকম হবে, তুমি যে হারে কাজ করছো সেই হারে। এবং ওভারটাইমটা কিভাবে দেওয়া হবে, ওভারটাইমটা দেওয়া হবে ডাবল রেটে। সো আমার মনে হয় আমি অনেক কথা বলে ফেললাম, সো এখন খুব ইজিলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে তার নামটা শর্ট ফর্মে একটু মেনশন করে দাও। আচ্ছা আমি কিন্তু তোমাদের ক্লাসের জন্য ওয়েট করছি। অনেকে প্রশ্ন করেছিলে, ইমতিয়াজ প্রশ্ন করেছিলে প্রশিক্ষণের সময় কি বেতন দেওয়া হয়? ওই যে বললাম হ্যাঁ, প্রশিক্ষণের সময় বেতন দেওয়া হবে কি হবে না এটা তোমাকে ডিসাইড করে দিবে তোমার অর্গানাইজেশন। কারো কারো পলিসি থাকে যে আমি প্রশিক্ষণ দেওয়ার সময় স্যালারি দিব না। যদি তুমি প্রতিষ্ঠানের এই কাজটা শেখার পর চলে যাও, যদি তুমি প্রতিষ্ঠানের হয়ে কাজটা না করো, সেক্ষেত্রে কিন্তু ওর জন্য এটা অনেক বড় লস। সো এই যে স্যালারি দেওয়া হবে কি হবে না এই সংক্রান্ত কথাটা তোমার ইন্টারভিউ ডে থেকে ঠিক করে দেওয়া হবে, এবং এটা প্রতিষ্ঠানের একটা পলিসি, এটা ওরা তোমার জন্য না, এটা সবার জন্য সেম ফলো করছে। রাইট অ্যান্সারটা, আচ্ছা আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেবজিৎ বলেছো হেনরি ফেল, অচেনা পথিক বলেছো হেনরি ফেল, শফিকুল ইসলাম তুমি বলছো আইনস্টাইন, সিরিয়াসলি? ওকে দ্যাট ওয়াজ ফানি। কাব্য রাফি বলছো হেনরি, রাফি কে এইচ রাফি হেনরি ফেল, এইচএফ লিখেছো, আমি ধরে নিচ্ছি হেনরি ফেল। এনিওয়ান হেনরি ফেল বাদে কেউ, হেনরি ফেল বাদে কেউ কারো নাম বলতে চাও?
মিনহাদুর বলছো হেনরি, আকরাম হেনরি ফেল, আশিক তাহা হেনরি ফেল, হেনরি ফেল। Guys, it's not Henry Fell. It's F.W. Taylor. It's Frederick Winslow Taylor. Remember last class-এ বলছিলাম যে ফ্রেডরিক উইনসলট টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, রাইট? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। যারা ভুলে গেছো তাদেরকে কনগ্রেচুলেশনস, বিকজ তুমি যে ভুলে গেলা এটা তোমার ফার্দার আর কখনো ভুল হবে না। এটা তোমার জন্য শেখার একটা অনেক বড় সুযোগ ছিল। সো কনগ্রেচুলেশনস গাইজ, এই ভুলটা তুমি ফিউচারে আর কখনো করবা না। এটা তোমার জন্য একটা অনেক বড় পাওয়া। আমি জানি না তুমি মানে নিজের অজান্তে একটা অনেক বড় কাজ করে ফেলছো, যে আজকে ভুলের মাধ্যমে তুমি যে শিখতে পারছো এটা তোমার ইন ফিউচার আর কখনো তোমাকে ভুল করাবে না। সেটা হচ্ছে হেনরি ফেল না, তিনি হচ্ছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ফ্রেডরিক উইনসলো টেইলর, অর্থাৎ F.W. টেইলর। F.W. টেইলর আমাদেরকে বলেছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদেরকে ব্যবস্থাপনার কাজ করতে, তাই না? অর্থাৎ আমি নর্মালি যা কাজ করছি আমাকে পারিশ্রমিক যা দেওয়া হবে সেটার জন্য সেটা হবে আমার কাজের অনুপাতে, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে। আর আমার যখন নাকি ওভারটাইমটা দেওয়া হবে ডাবল রেটে। সো আমাদের সাথে যারা ক্লাসে জয়েন করেছো, যারা ভুল করেছো, তারা আজকের পর থেকে আর ভুল করবে না, এই জন্য তোমাদেরকে কনগ্রেচুলেশনস গাইজ। আচ্ছা, F.W. টেইলরের নামটা একজন লিখেছো দেখতে পাচ্ছি, তন্ময় চক্রবর্তী লিখেছিল F.W. টেইলর। থ্যাংক ইউ সো মাচ। F.W. টেইলরের নামটা অন্তত একজন আমাদেরকে ক্লাসে ঠিক মতো বলতে পেরেছো, এটার জন্য তোমাকে কনগ্রেচুলেশনস। আর অন্যরা যারা পারোনি তারা একেবারেই মন খারাপ করো না, বিকজ এর পরবর্তীতে যখন তুমি এই ধরনের কোনো একটা কোয়েশ্চেন ফেস করবে তোমার জন্য কিন্তু অ্যান্সার করা একেবারেই কষ্টের হবে না। আচ্ছা, চলে আসি আমাদের পরবর্তী টপিকে। এবং পরবর্তী টপিকটা আর কিছুই না, আমাদের এই প্রশিক্ষণ হয়ে যাওয়ার পর আমার আসলে আর প্রতিষ্ঠানে যারা আমার HR ডিপার্টমেন্ট থাকে তাদের কাজটা খুব ছোট হয়ে আসে। এরপর তাদেরকে কি করতে হয়, আমি যে কর্মীদেরকে নিয়ে কাজ করছি তাদের জন্য পেনশনের ফান্ড ক্রিয়েট করতে হয়। এবং এই ফান্ড ক্রিয়েট করার কথা আমাদেরকে বলা আছে আমাদের লেবার অ্যাক্টে। লেবার অ্যাক্ট অনুযায়ী তখন আমাকে পেনশনের জন্য ফান্ড ক্রিয়েট করতে হয়, প্রভিডেন্ট ফান্ড ক্রিয়েট করতে হয়, আরো কি করতে হয়, আমাকে গ্র্যাচুইটির জন্য গ্র্যাচুইটি প্রদান করতে হয়। এই কাজগুলো আমার করে থাকে হিউম্যান রিসোর্স। আর যদি তুমি এটা বুঝতে পারো আর এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, যা যা আজকে ক্লাসে আমরা পড়লাম, এই সংক্রান্ত যদি তোমার আর কোনো কনফিউশন না থাকে, তাহলে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন তোমাদের জন্য আছে। আশা করি এটার অ্যান্সারটা আমাকে ঝটপট সবাই করে দিতে পারবা। আমরা যেটা এতক্ষণ ধরে পড়ে এসেছি সেখান থেকে একটা কোয়েশ্চেন করা, সেটা হচ্ছে jobs@1.com। jobs@1.com সংক্রান্ত একটা ছোট প্রশ্ন, যে jobs@1.com এটা কি ধরনের কর্মী সংগ্রহের উৎস? খেয়াল করে দেখো, কর্মী সংগ্রহটা আমরা সবার আগে আজকে ক্লাসে পড়েছিলাম যে কর্মী সংগ্রহ হচ্ছে যখন আমরা বাইরে থেকে ডেকে কর্মী নিয়ে আসবো। বলেছিলাম কর্মী সংগ্রহের দুটা উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। তো আমাকে বলো jobs@1.com এটা কি ধরনের কর্মী সংগ্রহের উৎস? আমাকে কমেন্ট সেকশনে একটু মেনশন করে বলে দাও কর্মী সংগ্রহের জন্য এটা কি ধরনের উৎস। আচ্ছা, আমাদেরকে জিজ্ঞেস করেছি একটু পরপর কাশিকে দিচ্ছি, কাশি দিচ্ছেন আমার সাথে যিনি আমার ক্লাস আজকে হেল্প করছেন, জিহান ভাইয়া তিনি। সো আমরা তার সুস্থতার জন্য সবাই মিলে একটা দোয়া করে ফেলি যে ভাইয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আমাদের ক্লাসে যাতে করে আর কাশির মাধ্যমে ইন্টারাপ্ট না করেন। আরেকটা কথা, যেহেতু শীতকাল আমার মনে হয় কাশিটা মাঝে মাঝে আমিও দিয়ে ফেলছি। সো ইন্ডিয়ান আমার মনে হয় সেটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিতেই পারো। সো রাইট অ্যান্সারটা নিয়ে নিচ্ছি গাইজ। রাইট অ্যান্সারটা দিয়েছো সবার আগে রাফি বলেছো বি। থ্যাংক ইউ সো মাচ গাইজ। রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি বি। সেটা হচ্ছে এটা একটা বাহ্যিক প্রতিষ্ঠান। কেন বাহ্যিক প্রতিষ্ঠান? বিকজ jobs@1.com ও একটা থার্ড পার্টি হিসেবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য ও কর্মী সরবরাহের কাজটা করে থাকে। আর এটা ছাড়াও আমাদের রাফি ছাড়া আর যারা যারা বি অ্যান্সারটা করেছো তাদেরকে কনগ্রেচুলেশনস। নামটা না বললেই না, সেটা হচ্ছে নিশাদ, দেবজিৎ, আর মিনহাদুর, ইমতিয়াজ খান, থ্যাংক ইউ সো মাচ। আর অমি বলেছো বি। আশিক তাহা বলেছো গ্র্যাচুইটিটা কি? গ্র্যাচুইটি হচ্ছে ভাইয়া, তুমি যখন একটা প্রতিষ্ঠানে খুব বড় সময় ধরে কাজ করছো, ওই বড় সময় পরে ওরা তোমাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, তোমার স্যালারির নির্দিষ্ট পার্সেন্টেজে, স্যালারি বলতে তোমার বেসিক যে স্কেল, অর্থাৎ তোমার বেসিক স্যালারির উপর নির্দিষ্ট পার্সেন্টেজে তোমাকে একটা টাকা দিবে, অনেক বড় অঙ্কের একটা টাকা দিবে। এই টাকাটা হচ্ছে যে তুমি এতদিন পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে নিষ্ঠার সাথে কাজ করেছো, সেটার অনেক সময় হয় 30 বছর।
30 বছর হতে পারে, কোনো কোনো কোম্পানির জন্য 25 বছর হতে পারে। এটা কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে। ওরা খুব খুশি হয়ে, মনে করো এত বড় সময় ধরে কাজ করার জন্য ওরা তোমাকে একটা সম্মানী প্রদান করে। সম্মানীটা হচ্ছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি হচ্ছে একটা ফান্ড, ঠিক যেরকম প্রভিডেন্ট ফান্ডের কাজ করি না আমরা, ঠিক সেরকম প্রভিডেন্ট ফান্ডের মতোই। আচ্ছা, আরো যারা যারা রাইট অ্যান্সার করেছিলে তাদের কিছু বলি। এ বলেছিলে সাদিয়া। সাদিয়া এটা এ হবে না, বিকজ এটা যেহেতু jobs@1.com, সে যেহেতু সবার জন্যই কর্মী সংগ্রহ করে থাকে, সবাইকেই কর্মী সংগ্রহের জন্য একটা উৎস হিসেবে jobs@1.com সে নিজেকে রেজিস্টার করেছে, সে কারণে এটা অভ্যন্তরীণ না, এটা বাহ্যিক। ঠিক আছে, আরো যারা বলেছো, আহাদ বলেছো বি, ইরা বলেছো বি, শফিকুল ইসলাম রং কমেন্ট, ওকে। আর মিনহাদুর বলেছো বি, সারাও রাফিন বলেছো বি, আর শফিকুল বলেছো বি, আরো বলেছো মিনহাদুর, ইয়াস মিনহাদুর বলেছো বি। তুমি রাইট অ্যান্সার দিলে পড়েন। আচ্ছা, নুসরাত স্বর্ণা আমাকে একটা অ্যাকুইজিশন দিয়েছে, সেটা হচ্ছে আপু আমি রাইট অ্যান্সার দিলে পড়েন না, বাট রং অ্যান্সার দিলে পড়েন। আই এম সো সরি স্বর্ণা, বাট তোমার রং অ্যান্সারটা দেওয়ার পর তুমি যদি রাইট অ্যান্সারটা আমাদের কাছ থেকে শিখে নিতে পারো, আমি আরো বেশি খুশি হব। সো আমার মনে হয় এরপর থেকে তুমি আমাদের সাথে রাইট অ্যান্সার গুলো ঠিক মতো করে দিতে পারবে। আর জিহান ভাইয়ের জন্য সুস্থতা কামনা করেছেন দেবজিৎ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ দেবজিৎ। আচ্ছা, আমাদের সাথে আরো আছেন। আচ্ছা, তুষার একটা প্রশ্ন করেছো যে অ্যাকাউন্টিং ক্লাস করানো হবে আগামী সপ্তাহে, অর্থাৎ শনিবারে। ঠিক আছে, আমাদের রুটিনে দেওয়া আছে, তুমি যদি রুটিনটা এখন পর্যন্ত ডাউনলোড না করে থাকো, তুমি একটু ঝটপট লাইভ ক্লাসে একটু দেখে নাও। আর যারা আমাদের সাথে লাইভ গ্রুপে আছো তারা কেউ একটু প্লিজ আমাদের রুটিনটা একটু কমেন্ট সেকশনে মেনশন করে দিও। আর ওমর নাইম বলেছো বি, থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের সাথে আজকের ক্লাসটা খুব ইভেন্টফুল ছিল। আমার মনে হয় পরবর্তী রাত 9টার ক্লাসে আবারও দেখা হবে, তখন আমরা করবো মোটিভেশন এবং নেতৃত্ব নিয়ে। দেখা হবে নেক্সট ক্লাসে।